হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 7 তোমাদের হিস্ট্রির থার্ড যে ইউনিট টেস্টটা হবে 70 মার্কসের, তার জন্য 2 নম্বরের যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আছে সেগুলোর কিছু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, দোহা কি? দোহা হলো কবির রচিত 2 পংক্তির কবিতা, যা তার ভক্তি আন্দোলনের মূল ভিত্তি ছিল। এই কবিতাগুলোতে তিনি এক ঈশ্বরের প্রতি তার বিশ্বাস এবং সমাজের কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেছেন। তারপরে দেখো, বন্দে গানি চিহল গানি কে প্রবর্তন করেন ও কে উচ্ছেদ করেন? বন্দে গান ই চিহল গানি শব্দের অর্থ হলো 40 জন বান্দা। বন্দে গান ই চিহল গানি প্রথা প্রবর্তন করেন সুলতান ইলতুৎমিশ। এই প্রথার উচ্ছেদ ঘটান সুলতান গিয়াসউদ্দিন বলবন। তারপরে দেখো নেক্সট, বাদশাহ বা পাতশাহ বলতে কি বোঝায়, অথবা মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? ভারতে মুঘল সম্রাটদের উপাধি ছিল বাদশাহ বা পাতশাহ। বাদশাহ বা পাতশাহ শব্দের অর্থ হলো শাসক বা সম্রাট। মূল শব্দ বাদশাহ, পাতশাহ, পাতশাহী শব্দগুলো হলো ফারসি শব্দ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি এরকম ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, দেখো, ফার্সি পাঁচ শব্দের অর্থ প্রভু এবং পাহ শব্দের অর্থ শাসক বা রাজা। এখানে পাদ ও শাহ শব্দ দুটি পাশাপাশি একসাথে ব্যবহার করা হয়েছে খুব শক্তিশালী শাসক বোঝাবার জন্য। 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় পাতশাহ উপাধি নিয়েছিলেন। তো আজকে আমি তোমাদের সাথে 2 নম্বরের যেগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে আমি যদি সম্ভব হয় আরও কিছু 2 নম্বর, 5 নম্বর সমস্তটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। পারসিক চক্র কি? এটি কৃষক সমাজে জনপ্রিয় হয়নি কেন? খ্রিস্টীয় ত্রয়োদশ শতক নাগাদ পারস্য দেশ থেকে ভারতে আসা কুয়ো বা খাল থেকে জল তোলার যন্ত্রটির নাম ছিল সাকিয়া বা পারসিক চক্র। যন্ত্রটি দামি হওয়ায় এটি কৃষক সমাজে জনপ্রিয় হয়নি। মাওয়ালি কারা ছিলেন? মাওয়ালি বলতে মূলত সেই সকল অনারব মুসলিমদের বোঝানো হতো যারা ইসলাম গ্রহণ করেছিলেন। আরব মুসলিমরা যখন মধ্যপ্রাচ্য, পারস্য এবং অন্যান্য অঞ্চল জয় করে, তখন সেখানকার অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। এই নতুন ধর্মান্তরিত মুসলিম যারা ছিল, তারাই কিন্তু মাওয়ালি নামে পরিচিত ছিল। আজকে যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কি? যে দেশের শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য সরকার, এই 2 রকমের সরকারের ক্ষমতায় স্বীকার করা হয়, তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলা হয়। ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা আছে, কারণ ভারতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার এই 2 ধরনের সরকারই এই শাসন ব্যবস্থায় আছে। তো আশা করি কারোর বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো তারপরে দেখো কি লিখেছি। তারপরে আছে গুরু নানককে। মধ্যযুগে ভারতের অন্যতম ভক্তিবাদী সাধক ছিলেন গুরু নানক। গুরু নানকের বাণীর উপর নির্ভর করে শিখ ধর্ম গড়ে উঠেছিল। গুরু নানক ছিলেন শিখদের প্রথম গুরু। এবার গুরু নানকের বাণী আছে, বা যদি বলা হয় গুরু নানক বিখ্যাত কেন, সেই জন্য আমি আরেকটু লিখে দিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। গুরু নানকের বাণী। গুরু নানকের বাণী শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেবে লিপিবদ্ধ আছে। তিনি বলতেন, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সব মানুষ সমান। সৎ শ্রী আকাল বা সত্যস্বরূপ ভগবানের আরাধনা করলেই তার কৃপা লাভ করা যায়। তো এইটা কিন্তু লিখে দিতে পারো। তারপরে দেখো, তারপরে কি লিখেছি। তারপরে আছে দাদন বলতে কি বোঝায়? দাদন শব্দের অর্থ অগ্রিম। ইউরোপীয় বণিকরা ভারতীয়দের দাদন বা অগ্রিম অর্থ বা কাঁচামাল দিয়ে উৎপাদিত সামগ্রী কম দামে কিনে নিত। এটাকেই কিন্তু আমরা দাদন বলি। তো বারবার বলছি, যেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি সেগুলো কিন্তু অবশ্যই খাতায় লিখে নিও, এগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। বাণিজ্যিক চাষ কি? বাংলার চাষিরা সাধারণত ধান চাষ করত।
বাংলায় ইউরোপীয় বণিকদের আসার ফলে বাংলার চাষিদের অনেকে ধান চাষের পরিবর্তে আফিম ও রেশমের চাষ শুরু করে। বাজারে বিক্রি করে বেশি লাভ করার জন্য যেসব ফসল চাষ করা হতো সেগুলোকেই দেখো বাণিজ্যিক চাষ কিন্তু বলা হতো। তারপরে দেখো নেক্সট কি আছে, এরপরে আছে মধ্যযুগের ভারতে ভক্তিবাদী সাধক সাধিকা কারা ছিলেন। মধ্যযুগের ভারতে এক শ্রেণীর সাধক সাধিকারা ভগবানের প্রতি ভক্তির কথা প্রচার করেছিলেন। তাদের ভক্তিবাদী সাধক সাধিকা বলা হয়। নামগুলোও কিন্তু এক্ষেত্রে তোমরা উল্লেখ করে দেবে। তো দেখো এখানে লিখে দিয়েছি যে ভক্তিবাদী সাধক হচ্ছে রামানন্দ, কবির, নানক, শ্রী চৈতন্য প্রমুখ। এখানে তোমরা আরও নাম অ্যাড করতে পারো। ভক্তিবাদী সাধিকা মীরাবাই। মীরাবাই ভক্তিমূলক ভজনের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করতেন। তারপরে দেখো কবিরের দোহার মূল বিষয়বস্তু। কবির হিন্দু ও মুসলিম ধর্মের মধ্যে বিরাজমান বিভাজন এবং কুসংস্কারের কঠোর সমালোচনা করতেন। তার দোহাগুলোতে তিনি ঈশ্বরের একাত্মবাদ প্রচার করতেন এবং বলতেন যে ঈশ্বর একজনই, যাকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। তিনি মন্দির, মসজিদ, তীর্থযাত্রা বা ধর্মীয় বাহ্যিক আচার অনুষ্ঠানের পরিবর্তে হৃদয়ের পবিত্রতা ও প্রকৃত ভক্তির ওপর জোর দিতেন। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট আছে বারো ভূঁইয়া নামে কারা পরিচিত। মুঘল আমলে বাংলায় মুঘল শাসনের বিরোধিতা করে স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করা কিছু স্থানীয় জমিদারকে বারো ভূঁইয়া বলা হতো। এদের মধ্যে ঈশা খাঁ ছিলেন সবচেয়ে শক্তিশালী। শর্ট কোশ্চেনও এখান থেকে যদি দেয় লিখতে পারবে। তারপরে দেখো সুলহ ই কুল কি। সুলহ ই কুল হলো সম্রাট আকবরের একটি ধর্মীয় নীতি, যার অর্থ সবার প্রতি শান্তি। এই নীতির মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় সহিষ্ণুতা প্রতিষ্ঠা করা এবং সব ধর্মকে সমান চোখে দেখা। তারপরে দেখো নেক্সট, ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝায়। ক্যালিগ্রাফি হলো হাতের সুন্দর লেখার শিল্প এবং মিনিয়েচার হলো সূক্ষ্ম কারুকার্যময় ক্ষুদ্র চিত্র। মুঘল আমলে এই দুটো শিল্পই খুব জনপ্রিয় ছিল। তারপরে দেখো নেক্সট হচ্ছে স্বায়ত্তশাসন বলতে কি বোঝো। স্বায়ত্তশাসন বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে স্থানীয় জনগণ নিজেদের সমস্যার সমাধান ও উন্নয়নের জন্য নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করে। ভারতে এই ব্যবস্থা পঞ্চায়েত ও পৌরসভার মাধ্যমে চলে। তারপরে দেখো নেক্সট কি লিখেছি। নেক্সট হচ্ছে কবে এবং কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। 1665 সালে মুঘল সেনাপতি রাজা জয় সিং এবং মারাঠা নেতা শিবাজির মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। আজকে তোমাদের সাথে এই শর্ট কোশ্চেনগুলো শেয়ার করলাম। নেক্সট দিন আমি অন্য আরও শর্ট কোশ্চেন মানে 2 নম্বরের কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব।